ওয়েলকাম এভরিওয়ান। একাদশ শ্রেণীর ট্র্যাঞ্জিওমেট্রির চ্যাপ্টার 3 শুরু করার আগে আমি আইনস্টাইনের এই উক্তিটি দিয়ে শুরু করব। এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্টস বাট দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক। অর্থাৎ এডুকেশন কেবলমাত্র কোনো বিষয়কে জানা নয়, মনকে চিন্তা করতে শেখানোর ট্রেনিং। এই দুটি বিষয়কে আমরা যদি আলাদা করতে পারি বা আলাদাভাবে বুঝতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রকৃত উন্নতি সম্ভব। হাউএভার, বিষয়ে আসা যাক। এমসিকিউ টাইপের 3, 4, 5 ও 6 প্রশ্নগুলির দিকে যদি দেখি, এখানে বলা আছে tan 35 ডিগ্রি সমান 0.7, তবে tan অফ -665 ডিগ্রি সমান কত হবে। আবার এখানে cot অফ -870 ডিগ্রির মান চেয়েছে, এখানে cos অফ -1170 ডিগ্রির মান চেয়েছে, এখানে sec -945 ডিগ্রির মান চেয়েছে। আমরা এতদিন পর্যন্ত কেবলমাত্র সূক্ষ্ম কোণের মান বের করতাম। এখন কিভাবে যে কোনো কোণের ট্র্যাঞ্জিওমেট্রিক রেশিওর ভ্যালু নির্ণয় করতে পারবো সেই বিষয়টি আমরা এখানে শিখে নেব। তাহলে প্রথমে যে সমস্ত রাশিগুলি দেওয়া আছে এগুলিকে লিখে নিচ্ছি। এখানে লিখে নিলাম tan অফ -665 ডিগ্রি, cot of -870 ডিগ্রি, cos of -1170 ডিগ্রি and sec of -945 ডিগ্রি। এখন কতগুলি স্টেপের মাধ্যমে আমরা এটিকে নির্ণয় করব। তাহলে তার পূর্বে আমরা একটি রুলস জেনে নেব। এই অপারেশনাল রুলসটি হলো এই রূপ, অর্থাৎ সাইন অফ যদি -θ থাকে তাহলে সেটিকে আমরা -sin θ বলতে পারি। cos অফ -θ থাকলে আমরা সেটিকে cos θ বলব। tan অফ -θকে -tan θ, কোসেক -θকে আমরা -cosec θ। অর্থাৎ সাইনের রেসিপ্রোকালের ক্ষেত্রেও একই রকম রুলস, কসের রেসিপ্রোকালের ক্ষেত্রেও একই রকম রুল। এখানে cos অফ -θ cos θ হয়েছিল, sec অফ -θও sec θ হবে। অর্থাৎ এখানে মাইনাস যেন বাইরে বেরিয়ে আসছে, এগুলির ক্ষেত্রে কসের ক্ষেত্রে বেরিয়ে আসছে না, তাই তার রেসিপ্রোকাল সেকের ক্ষেত্রেও কিন্তু মাইনাস বাইরে আসছে না। tan অফ -θ ইজ -tan θ, তাহলে রেসিপ্রোকালের ক্ষেত্রেও একই রুলস, cot অফ -θ ইজ ইকুয়াল টু -cot θ। এখন এই নিয়ম এইখানে যদি আমরা প্রয়োগ করি তাহলে কি দেখতে পাবো। তাহলে স্টেপ 1-এ আমরা বলতে পারি, এটিকে বলতে পারি মাইনাস, এখানে tan এর ক্ষেত্রে রুল কি, tan অফ -θ সমান -tan θ, তাহলে এখানে আসবে -tan 665 ডিগ্রি। নেক্সট আসবে cot এর ক্ষেত্রেও একই রুল, cot অফ -θ সমান -cot θ, তাহলে এখানে বলতে পারি cot অফ -870 ডিগ্রি। নেক্সট cos এর ক্ষেত্রে কি, cos অফ -θ সমান cos θ, তাহলে এটির ক্ষেত্রে আসবে cos অফ 1170 ডিগ্রি। নেক্সট সেকের ক্ষেত্রে আমরা দেখেছি sec অফ -θ সমান sec θ, তাহলে এখানেও আসবে sec অফ 945 ডিগ্রি। এইভাবে আমরা স্টেপ 1-কে কমপ্লিট করতে পারি। এখন তোমরা এই রুলসটিকে খাতাতে লিপিবদ্ধ করতে পারো, তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। নেক্সট স্টেপ আমরা কিভাবে করব। নেক্সট স্টেপ বা স্টেপ 2 করার পূর্বে আমরা দেখে নেব এখানে ট্র্যাঞ্জিওমেট্রিক রেশিওর অ্যাঙ্গেল কত আছে। সেই অ্যাঙ্গেলটিকে আমরা 90 দ্বারা ডিভাইড করব বা ভাগ করব। তাহলে স্টেপ 2-এতে আমরা লিখে নিলাম 665, একে যদি আমরা 90 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, তাহলে এখানে আসবে 7 হলে এটি হবে
630 বিয়োগ করলে আসবে 35, অর্থাৎ ভাগ ফল হলো 7 ও ভাগশেষ হলো 35। অর্থাৎ আমরা 665কে এই ভাগটি দ্বারা কিভাবে লিখতে পারি? 665 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ইন্টু 7 প্লাস 35 ডিগ্রি, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এই ফর্মে লেখা হলো। এটি হচ্ছে আমাদের স্টেপ 2 করার প্রাথমিক ধাপ। তাহলে 665 ডিগ্রির মতোই আমরা 870 ডিগ্রিকেও একইভাবে লিখতে পারি। 870 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক একইভাবে 1170 ডিগ্রিকেও আমরা এইভাবে লিখতে পারি। সেকের ক্ষেত্রে আছেন 945 ডিগ্রি, 945 ডিগ্রিকেও আমরা এইভাবে লিখে নিলাম। এখন স্টেপ 2 এর কাজটি হলো 665 এর পরিবর্তে এভাবে এই ফর্মে অ্যাঙ্গেলটিকে লেখা। তাহলে tan এর ক্ষেত্রে 665 এর পরিবর্তে আমরা এই ফর্মে অ্যাঙ্গেলটিকে লিখব। এটিকে একইভাবে ঠিক সমস্ত অ্যাঙ্গেলগুলিকেই লিখে নিলাম এক্সপ্যান্ড করে। এই কাজটি হলো আমাদের স্টেপ 2 বা দ্বিতীয় ধাপে আমাদেরকে এই কাজটি করতে হয়। এখন তৃতীয় ধাপ করার আগে একটি নিয়মকে ভালোভাবে আমাদের জানতে হবে। তাহলে স্টেপ 3 করার পূর্বে আমরা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ নিয়ে নিচ্ছি। তাহলে এক্স অক্ষকে আমরা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ নিয়ে নিলাম। এই এক্স অক্ষ ও ওয়াই অক্ষ কোনো সমতলকে 4টি কোয়াড্রেন্টে ভাগ করে। এটিকে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ, থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাদ, ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ। এখন এখানে আমরা একটি রুলস ব্যবহার করব। রুলসটি হলো অল সাইন ট্যান কস। এই কথাটির অর্থ আমি একটু ভেঙে নিচ্ছি। অল সাইন ট্যান কস রুল মানে কি? অর্থাৎ কোনো অ্যাঙ্গেল আমরা কিভাবে বুঝি না, কোনো অ্যাঙ্গেল একটি লাইন দ্বারা শুরু হয়। তাহলে আমি ধরে নিচ্ছি ও এক্স বরাবর আমাদের একটি লাইন, এখানে যে লাল লাইনটি আছে এই লাইনটি দিয়ে এটি হলো শুরুর লাইন। তাহলে একটি শেষের লাইন থাকবে। শেষের লাইনটি যদি এইখান থেকে শুরু হয়ে এর মধ্যে থাকে, অর্থাৎ 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে এই গোলাপি অঞ্চলের মধ্যে যদি শেষ লাইনটি বা অন্তিম লাইনটি থাকে, তাহলে যে অ্যাঙ্গেলটি তৈরি হবে সেই অ্যাঙ্গেলটির যে কোনো ট্যানজিওমেট্রিক রেশিও অর্থাৎ সাইন, ট্যান, কস বা তাদের রেসিপ্রোকাল যাই হোক না কেন সবসময় পজিটিভ আসবে। এখন অন্তিম লাইনটি যদি এই কোয়াড্রেন্টের পরিবর্তে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে থাকে, এখানে এই পিঙ্ক এরিয়ার মধ্যে যদি থাকে, সেটি হতে পারে এখান থেকে এখানে এলো, অথবা অন্তিম যে রশ্মিটি সেটি একবার ঘুরে এখানে এলো, কি দুবার ঘুরেও আসতে পারে। অর্থাৎ আমরা জানি কি একবার ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, দুবার ঘুরলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কি আরও ঘোরার পরে এখানে এলো, এইরকম হতে পারে। কিন্তু ফাইনালি তার অবস্থান যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, যেমন আমি যদি এখানে ছবি এঁকে দেখাই, তাহলে যদি ফাইনালি ধরে নিচ্ছি এইরকমভাবে আছে, সেক্ষেত্রে যে অ্যাঙ্গেলটি তৈরি হবে, যে অ্যাঙ্গেল তৈরি হলো রোটেশনের ফলে, যে অ্যাঙ্গেলটি তৈরি হলো সেই অ্যাঙ্গেলটির মান যাই হোক না কেন তার সাইনের মান হবে পজিটিভ। সাইন এবং তার রেসিপ্রোকাল অর্থাৎ কোসেকের মান হবে পজিটিভ। এছাড়া অন্যান্য যে ট্যানজিওমেট্রিক রেশিও আছে, ট্যান, কস বা তাদের রেসিপ্রোকাল অর্থাৎ কট ও সেক, তাদের ভ্যালু হবে কিন্তু নেগেটিভ। অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান ও কস ও তাদের রেসিপ্রোকালের ভ্যালু নেগেটিভ, সাইন ও কোসেকের রেসিপ্রোকালের ভ্যালু হবে পজিটিভ। ঠিক একইভাবে থার্ড কোয়াড্রেন্ট বা এই পিঙ্ক এরিয়াতে যে সমস্ত যদি অন্তিম লাইন থাকে, যে সমস্ত অ্যাঙ্গেল তৈরি হবে তাদের ক্ষেত্রে কি হবে, ট্যানের বা তার রেসিপ্রোকালের ভ্যালু, রেসিপ্রোকাল ট্যানের রেসিপ্রোকাল কে হয়, কট। এই সমস্ত অ্যাঙ্গেলের ট্যান বা কটের যে মান হবে সেটি পজিটিভ ভ্যালু পাবো। আদার্স ট্যানজিওমেট্রিক রেশিওর ক্ষেত্রে
এখানে ভ্যালু পাবো নেগেটিভ। ঠিক একইভাবে যদি ফোর্থ কোয়াড্রেন্টে অন্তিম লাইনটির বা অন্তিম রশ্মিটির অবস্থান হয়, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র কস ও তার রেসিপ্রোকাল সেকের ভ্যালু পজিটিভ পাবো, অন্যান্য ট্যানজিওমেট্রিক রেশিওর ভ্যালু নেগেটিভ পাবো। এখানে এই উদাহরণগুলির সাহায্যে আরও ভালোভাবে বিষয়টি একটু বুঝে নেব। যেমন প্রথম উদাহরণটি যদি দেখি, এখানে আছে ট্যান। এখন মাইনাস সাইন দ্বারা আছে, তো মাইনাস সাইনটিকে আমরা প্রথমে লিখে নিচ্ছি। মাইনাস সাইনটিকে প্রথমে লিখে নিয়ে শুরু করছি। এখন এখানে লিখে নিলাম, এখানে এই মাইনাসটিকে লিখে নিলাম। এখন আমরা যদি লক্ষ্য করি যে আমরা এটিকে, লাল লাইনটিকে আমরা শুরুর রশ্মি হিসাবে ধরে নিচ্ছি বা প্রাথমিক। এখন 90 × 7, এইখান থেকে এইখান পর্যন্ত যদি অন্তিম রশ্মিটি আবর্তন করে, তাহলে সেটি হয় 90 ডিগ্রি। এখানে এলে হয় 2 × 90, এখানে এলে হয় 3 × 90, এখানে হবে 4 × 90। তাহলে এইভাবে এখানে 5 × এখানে হয় 6 × এখানে হবে 7 × তাহলে এখান পর্যন্ত আসার পরে হলো 7 × 90 ডিগ্রি। এখন প্লাস 35 ডিগ্রির অর্থ হচ্ছে আরও এই দিকে 35 ডিগ্রি অগ্রসর হবে। অর্থাৎ অন্তিম যে রশ্মিটি সেটি কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে কেবল কস এবং সেক পজিটিভ, তাহলে ট্যান পজিটিভ হবে না। সেজন্য প্রথমে আমাদের একটি নেগেটিভ সাইন আসবে। তাহলে প্রথমে আগে চিহ্নের কাজ, চিহ্নটি কি হলো? এখানে নেগেটিভ আসবে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি মাইনাস, এখানে মাইনাস দিয়ে স্টার্ট করলাম। এর পরের কাজ হলো আমাকে লক্ষ্য করতে হবে 9 × কত আছে। এখানে আছে 7, এটিকে অড না ইভেন সেটিকে আমাকে চিহ্নিত করতে হবে। 7 ডেফিনেটলি অড নাম্বার। যদি এখানে অড থাকে তাহলে ট্যানের পূরক ট্যানজিওমেট্রিক রেশিও কত? ট্যানের পূরক ট্যানজিওমেট্রিক রেশিও হলো কট, তাহলে এটি কটে চেঞ্জ হয়ে যাবে। আর যদি ইভেন থাকতো তাহলে এটি ট্যান অপরিবর্তিত থাকতো। তাহলে এখানে আমাদের কট লিখতে হবে। এখানে লিখলাম কট। নেক্সট স্টেপটি হলো দেখতে হবে এখানে কোনটি আছে। এখানে আছে 35 ডিগ্রি। তাহলে এখানে চিহ্নটি কিন্তু কোনো ম্যাটার করবে না, অর্থাৎ এখানে প্লাস থাক অথবা মাইনাস থাক এটির দিকে দেখার বা লক্ষ্য করার দরকার নেই। এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটিকে এখানে লিখতে হবে। তাহলে এখানে হয়ে যাবে 35 ডিগ্রি। তাহলে এটি গেল আমাদের থার্ড স্টেপ। সেকেন্ড যে প্রবলেমটি আছে তার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এখানে কিভাবে দেখব? এখানে প্রথমে এই মাইনাস সাইনটিকে লিখে নিচ্ছি, কেননা এটির ওপর কোনো কিছু নির্ভর করছে না। তাহলে প্রথমে মাইনাস সাইনকে লিখে নিলাম। নেক্সট স্টেপে আমাকে দেখতে হবে 90 ডিগ্রি × 9, অর্থাৎ কি একবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি বা 4 × 90 কোণ আবর্তন করা হয়। তাহলে দুবার করলে হবে 8 × 90, আরও 90 ডিগ্রি আবর্তন করার পরে এখানে আসবে অন্তিম রশ্মিটি প্লাস 60 ডিগ্রি। অর্থাৎ কোন কোয়াড্রেন্টে এলো? আমার সেকেন্ড কোয়াড্রেন্টে এসেছে অন্তিম রশ্মিটি। এখন সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি হয়? কট হয় নেগেটিভ, কেননা এটি সাইনের কোয়াড্রেন্ট। সাইন বা কোসেক এখানে পজিটিভ হয়, বাকি অন্য ট্যানজিওমেট্রিক রেশিও এখানে নেগেটিভ হয়। তাহলে এখানে একটি নেগেটিভ সাইন আসবে। তাহলে নেগেটিভ সাইন নিলাম। এখন এখানে লক্ষ্য করতে হবে নেক্সট স্টেপে 90কে কত দ্বারা মাল্টিপ্লাই করা আছে। এখানে 9 দ্বারা মাল্টিপ্লাই করা আছে। আবার 9 আমরা জানি 9 কি? 9 অড নাম্বার। তাহলে 9 যদি অড হয়, অড হলে কটটি রেশিওটি চেঞ্জ হয়ে যাবে তার পূরক রেশিও ট্যানেতে। তাহলে এখানে ট্যান লিখতে হবে। এখানে লিখলাম ট্যান। এখন পরের স্টেপ হলো এখানে কত অ্যাঙ্গেল আছে সেটিকে দেখতে হবে। প্লাস থাক বা মাইনাস থাক চিহ্ন কোনো ম্যাটার করবে না। তাহলে এখানে এই 60 ডিগ্রি লিখে নিতে হবে। নেক্সট স্টেপে আমরা এখানে 60 ডিগ্রি লিখে নিলাম। একইভাবে পরের সমস্যাটির দিকে যদি দেখি, তাহলে এখানে কত আছে? 90 ডিগ্রি × 13। তাহলে একবার আবর্তন করলে 4 × 90, দুবার আবর্তন করলে 8 × 90, তিনবার আবর্তন করলে 12 × 90, তাহলে 13 × 90, অর্থাৎ আরও 90 ডিগ্রি আসতে হবে।
অর্থাৎ এখানে এলো +0 ডিগ্রি, অর্থাৎ কি, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে বা ও ওয়াই লাইনের উপর অবস্থান করছে। অর্থাৎ এখানে 0 থেকে 90-এর মধ্যে যে কোনো কোণের ট্যান জিওমেট্রিক রেশিও সবসময় কি হয়, পজিটিভ হয়। অর্থাৎ এখানে পজিটিভ আসবে, অর্থাৎ চিহ্ন এখানে কোনো যা আছে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ প্রথমে পজিটিভ এলো চিহ্ন। নেক্সট আমাকে দেখতে হবে 90 ইন্টু কত আছে, 90 ইন্টু 13, যেটি একটি অড নাম্বার। তাহলে এখানে যদি অড থাকে তাহলে কস তার পূরক রেশিও কত, সাইনেতে চেঞ্জ হয়ে যাবে এবং এখানের অ্যাঙ্গেল 0 ডিগ্রি চলে আসবে। তাহলে এটি যেহেতু অড নাম্বার 13, তাহলে এখানে এলো সাইন এবং এখানের অ্যাঙ্গেলটি লিখে নিচ্ছি, এখানের অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। পরের সমস্যাটির দিকে যদি দেখি, পরের সমস্যাতে এখানে আছে sec 90 ইন্টু 10, তাহলে দুবার পূর্ণ আবর্তন করলে 8 ইন্টু 90, তাহলে তিনবার যদি দুবার আবর্তনের পরে আরও 8 ইন্টু 90, তাহলে 10 ইন্টু 90 মানে আরও দুবার 90 ডিগ্রি আসতে হবে। তাহলে এখানে এলো আরও 45 ডিগ্রি, অর্থাৎ এই কোয়াড্রেন্টে এলো। এই কোয়াড্রেন্টে সেক কি হয়, সেক নেগেটিভ হয়, তাহলে এখানে ন্যাচারালি মাইনাস সাইন আসবে। তাহলে মাইনাস অফ কি হবে, এখন এখানে 90 ইন্টু কত আছে, 10 আছে, আবার 10 কি, 10 হলো ইভেন নাম্বার, তাহলে 10 ইভেন হলে সেকের কিন্তু কোনো চেঞ্জ ঘটবে না, সেক সেকই থাকবে। তাহলে এখানে হলো সেক আর এখানের অ্যাঙ্গেল 45 ডিগ্রি লিখে নিলাম। এইভাবে স্টেপ 3কে কমপ্লিট করতে হবে। স্টেপ 3 কমপ্লিট করার পর আর সমস্যাটিতে তেমন কিছু কঠিন জায়গা নেই। কিভাবে করতে পারি, প্রথমটি যদি দেখি, এটিকে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়। এখানে cot 35কে আমরা 1/tan 35-এ ভাঙতে পারি, কেননা এখানে tan 35-এর মান দেওয়া আছে 0.7, তাহলে এটিকে লিখে নিলে কি হবে, 1/0.7, 1/0.7, অর্থাৎ পয়েন্টটিকে তুলে নিতে হবে 7 নিচে ওপরে 10, তাহলে 10/7, অর্থাৎ এটি আমাদের অপশন সি এর সাথে ম্যাচ করছে। তাহলে অপশন সি হলো আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। পরের প্রশ্নটি যদি দেখি, পরের প্রশ্নে এটি মাইনাস অফ মাইনাসকে আমরা প্লাস বলতে পারি, প্লাস tan 60 ইজ ইকুয়াল টু √3, তাহলে আমরা 2-এর প্রশ্নের উত্তর হবে এ এর অ্যান্সারটি, অর্থাৎ √3। এখন তারপরেটিতে সাইন 0-র মান কত হয়, সাইন 0 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে সাইন 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের 5-এর প্রশ্নের উত্তর হলো সি এর অ্যান্সারটি। নেক্সট আমরা যদি দেখি 6-এর প্রশ্নের উত্তর কি হবে, মাইনাস সেক 45-এর মান কত হয়, যেহেতু সেক 45 ডিগ্রির মান হয় √2, তাহলে এখানে মাইনাস সেক 45 ডিগ্রির মান হবে মাইনাস √2, অর্থাৎ আমাদের এখানে 6 নম্বর প্রশ্নের বি এর উত্তরটি সঠিক। এখন পরের প্রশ্নটিতে চলে আসছি। এখানে বলা আছে সাইন থিটা সমান -1/2, তবে থিটা সমান কত, কিভাবে সমাধান করতে পারি, প্রথমে প্রদত্ত তথ্যটিকে আমরা লিখে নেব। তাহলে সাইন থিটা সমান -1/2, এখন এখানে যদি প্রথমে মাইনাস সাইনটিকে বাদ দিলে যে হাফ ভ্যালুটি আছে সেটি হয় সাইন 30 ডিগ্রির মান, তাহলে সেটিকে লিখে নিই। তাহলে সাইন থিটা সমান মাইনাস সাইন 30 ডিগ্রি লিখতে পারি। এখন আমরা যদি এখানে এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে সাইন থিটা অল সাইন ট্যান কসের রুল অনুযায়ী সাইন থিটা কোথায় কোথায় মাইনাস ভ্যালু দেয়, থার্ড কোয়াড্রেন্টে ও ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আমরা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ থার্ড কোয়াড্রেন্টে ও ফোর্থ কোয়াড্রেন্টে আমরা তৈরি করব। এখন প্রথমে আমরা থার্ড কোয়াড্রেন্টে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে একটি অ্যাঙ্গেল তৈরি করছি। এটি হলো আমাদের সেই অ্যাঙ্গেলটি। এটিকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস সাইন 30-র পরিবর্তে আমরা এই অ্যাঙ্গেলটিকে ব্যবহার করলে এইভাবে লিখতে পারি, সাইন অফ 180 এখান থেকে এখান পর্যন্ত হলো 180 ডিগ্রি ও এখানে হলো 30 ডিগ্রি, তাহলে 180 প্লাস 30 ডিগ্রি।
এই মেজারমেন্টটি কিন্তু মনে রাখতে হবে আমরা ঘড়ির কাঁটার বা অ্যান্টি ক্লকওয়াইজ করছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ করছি। আর কোনো অ্যাঙ্গেলের মেজারমেন্ট যদি ঘড়ির কাঁটার দিকে করা হয় সেক্ষেত্রে সেই মেজারমেন্টের সাইনটি হবে নেগেটিভ। এখন এটিকে আমরা এই অ্যাঙ্গেলটি আর এই অ্যাঙ্গেলটি সেম সেটি কিভাবে বুঝতে পারি? এটিকে আমরা বিশ্লেষণ করে লিখলে এই রকম লিখতে পারি, 180কে আমরা 90 ইন্টু 2 লিখতে পারি প্লাস 30 ডিগ্রি। এখন 90 ইন্টু 2 প্লাস 30, তাহলে কি হলো? তাহলে আমার এটি যদি ইনিশিয়াল লাইন হয় তাহলে এখান থেকে মেজারমেন্ট স্টার্ট হলো 2 ইন্টু 90 এখানে প্লাস 30, অর্থাৎ এই কোয়াড্রেন্টে চলে এলাম। এই কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি হয়? নেগেটিভ সাইন নিয়েছি। আবার এখানে যেহেতু 2 আছে, 2 যেহেতু ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বারের জন্য সাইনের চেঞ্জ ঘটবে না, অর্থাৎ সাইন এখানে সাইনই থাকবে। এখানে প্লাস 30-র জন্য এখানে 30। রুলসটি আমি পূর্বেই আলোচনা করেছি। তাহলে মাইনাস সাইন 30-র পরিবর্তে আমরা সাইন অফ 180 প্লাস 30 ডিগ্রিকে লিখতে পারি, বা এটিকে আমরা যোগ করে নিলে হয় সাইন 210 ডিগ্রি। অর্থাৎ মাইনাস সাইন 30কে আমরা সাইন 210 ডিগ্রি বলতে পারি। আবার ফোর্থ কোয়াড্রেন্টেও সাইনের ভ্যালু হয় নেগেটিভ। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমরা যদি এক্স অক্ষের সাথে একটি 30 ডিগ্রি কোণ তৈরি করি তাহলে অ্যাঙ্গেলটি এই রকম হয়। এখানে এই অ্যাঙ্গেলটির ভ্যালু কিভাবে লিখতে পারি? এখন এটি যদি পূর্ণ আবর্তন করতো তাহলে কি হতো? তাহলে 360 ডিগ্রি হতো। আর এই অ্যাঙ্গেলটি 30 ডিগ্রি। আচ্ছা, 360 ডিগ্রি আমি অ্যান্টি ক্লকওয়াইজ মাপছি। আবার এই 30 ডিগ্রিকে আমি ঘড়ির কাঁটার বা ক্লকওয়াইজ যদি মাপছি তাহলে এটি হবে -30। তো 360 -30 এইভাবে লিখতে পারি। তাহলে এটিকে আমি লিখলাম 360 ডিগ্রি -30 ডিগ্রি। এটি মাইনাস সাইন 30-র সাথে কিভাবে সেম হবে? তাহলে এটিকে বিশ্লেষণ করে আমরা কিভাবে লিখতে পারি? 90 ডিগ্রি ইন্টু 4 ইকুয়াল টু 360 ডিগ্রি -30 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে পূর্বের ন্যায় যদি ভাবি তাহলে এটি কি হলো? 4 ইন্টু 90 ডিগ্রি এখানে -30, অর্থাৎ এদিকে এখানে এলো এই কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু হয় নেগেটিভ সাইন এলো। এখানে 4 ইন্টু 90, অর্থাৎ সাইনের চেঞ্জ ঘটবে না, এখানে সাইন থাকবে। আর এখানের অ্যাঙ্গেলটি যাই থাক না কেন সেটিকে এখানে লিখতে হবে, তার আগে মাইনাস বা প্লাস কোনো ম্যাটার করে না। তাহলে এটি হলো মাইনাস সাইন 30-র সাথে সমান। বা এই অ্যাঙ্গেলটিকে আমরা বিয়োগ করে নিলে কিভাবে লিখতে পারি? সাইন অফ 330 ডিগ্রি। অর্থাৎ মাইনাস সাইন 30-র পরিবর্তে আমরা সাইন 210 ডিগ্রি বা সাইন 330 ডিগ্রি যে কোনো একটিকে লিখতে পারি। কিন্তু আমরা যদি উত্তরের দিকে দেখি এখানে কেবলমাত্র থিটার একটি মানই দেওয়া আছে, তাহলে এখানে 210 ডিগ্রিটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু 330 ডিগ্রিকে দেখতে পাচ্ছি না। কোনো ক্ষেত্রে যদি দুটি উত্তর দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা দুটি ভ্যালুই নিতাম। যেহেতু এখানে একটি ভ্যালু দেওয়া আছে তাহলে আমরা এখানে সাইন থিটা সমান সাইন 210কেই নেব। তাহলে থিটা সমান আমরা বলতে পারি 210 ডিগ্রি। তাহলে আমাদের ডি এর অপশনটি সঠিক। 2-এর সমস্যাটির দিকে যদি দেখি, এর সমাধান আমরা এইভাবে করতে পারি। তাহলে প্রথমে প্রদত্ত সমস্যা হচ্ছে এটি। এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে সাইন অফ এটি -540 ডিগ্রি মাইনাস আলফা। এখানে আমরা একটি রুলস জানি, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। সেই রুলসটির সাহায্য নিলে আমরা এটিকে লিখতে পারি মাইনাস সাইন অফ 540 ডিগ্রি মাইনাস আলফা। এখন 540 ডিগ্রিকে আমরা 90 ইন্টু 6 এইভাবে লিখতে পারি। তাহলে এটিকে 90 ডিগ্রি ইন্টু 6 এইভাবে লিখে নিয়েছি মাইনাস আলফা। এখন এক্স অক্ষ ও ওয়াই অক্ষের সাহায্যে আমরা সমগ্র তলটিকে 4টি কোয়াড্রেন্টে ভাগ করে নিলাম। এখন এই কোণটিকে আমরা কিভাবে দেখাতে পারি? 90 ইন্টু 6, 90 ইন্টু 4 করলে আমাদের যে অন্তিম রশ্মি সেটি এখানে আসে, 90 ইন্টু 6 করলে এখানে আসে মাইনাস আলফা, অর্থাৎ এই 90 ইন্টু 6 করলে কোথায় আসবে? ও এক্স ড্যাশ বরাবর থাকবে।
কিন্তু আমাদের আছে মাইনাস আলফা, অর্থাৎ আলফা কোণ এই দিকে তৈরি করবে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে সেটি এইভাবে তৈরি করলো আলফা কোণ। তাহলে এটি হয়ে গেল অন্তিম অবস্থান রশ্মিটির। তাহলে এটি কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। আবার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হয় পজিটিভ, তাহলে এখানের মাইনাস সাইনটির চেঞ্জ ঘটবে না, কেননা মাইনাস ইন্টু প্লাস মাইনাসই হবে। তাহলে মাইনাস আসবে এখানে, আবার সাইন আছে এখানে, এখানে আছে সিক্স। সিক্স কি? সিক্স যেহেতু জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, তাহলে সাইনের কোনো চেঞ্জ ঘটবে না, আর এখানের আলফা অ্যাঙ্গেলটি চলে আসবে, অর্থাৎ মাইনাস সাইন আলফা আসবে। তাহলে মাইনাস সাইন আলফা হলো বি এর উত্তরটির সাথে ম্যাচ করছে। তাহলে বি এর উত্তরটি আমাদের এখানে সঠিক হলো। এই প্রশ্নটিতে বলা আছে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4xy বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এটি সত্য হবে যদি এবং কেবলমাত্র যদি এইগুলির মধ্যে কোনটি ঠিক। এই অঙ্কটি করার জন্য আমি একটি সমকোণী ত্রিভুজ নিয়ে নেব এবং এই সমকোণী ত্রিভুজের এই কোণটিকে থিটা সূক্ষ্মকোণ হিসাবে চিহ্নিত করব। তাহলে এই বাহুটিকে আমরা ভূমি বলতে পারি, আর এটিকে লম্ব বলবো, এটিকে বলবো অতিভুজ। এখন সেক থিটার অর্থ হলো অতিভুজ বাই ভূমি। আমরা জানি ভূমি কখনোই অতিভুজের থেকে বড় হতে পারে না। তাহলে যদি লবে বড় থাকে ও হরে ছোট থাকে, সেটি অলওয়েজ কি হবে? গ্রেটার অর ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা বলতে পারি যে সেক থিটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 1 হয়। তাহলে সেক স্কোয়ার থিটাও অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু 1 হবে। এই ধারণাটিকে কাজে লাগালেই আমাদের এই সমস্যাটির সমাধান করা সম্ভব হবে। এখন আমরা যেহেতু সেক স্কোয়ার থিটা গ্রেটার অর ইকুয়াল টু 1, তাহলে 4xy বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারও হবে গ্রেটার ইকুয়াল টু 1। আমরা এখানে লিখে নিচ্ছি। তাহলে এটিকে মাল্টিপ্লাই করলে, যেহেতু এটি একটি হোল স্কোয়ার রাশি বা পজিটিভ সংখ্যা, তাহলে ইনইকুয়ালিটির বোথ সাইডকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি। আমি এখানে বোথ সাইডকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দ্বারা গুণ করলাম। গুণ করলে ইনইকুয়ালিটির সাইনে কোনো চেঞ্জ হবে না। এখানে এলো 4xy ইজ গ্রেটার অর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। 4xyকে সাইড চেঞ্জ করে নিলেই আমরা এই রকম লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy লেস অর ইকুয়াল টু 0। তাহলে এই অংশটিকে আমি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার রূপে প্রকাশ করতে পারি। তাহলে এটি ইমপ্লাইজ করবে যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ লেস অর ইকুয়াল টু 0। এখন এটি একটি স্কোয়ার রাশি যার মান কখনোই লেস দেন 0 হতে পারে না, অর্থাৎ লেস অর ইকুয়াল টু। তাহলে ইকুয়াল টু 0টি কেবলমাত্র হতে পারে। এটি ইকুয়াল টু 0 হওয়ার অর্থ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হওয়ার অর্থ হলো এক্স সমান ওয়াই হতে হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স সমান ওয়াই, অর্থাৎ আমাদের সি এর উত্তরটি সঠিক। যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ যে 9 অঙ্কটি যদি তোমরা সমাধান করতে পারো, তাহলে এর মধ্যে কোন উত্তরটি সঠিক সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি অবশ্যই এর রিপ্লাই করব।